কপাল আর লুঙ্গি কখন কোথায় খুলবে এটা বলা যায় না। এটা কেন বলছি? এটা বলছি অ্যান্টনির জন্য। অ্যান্টনির কপাল রিয়েল বেটিসে খুলছে, ইউনাইটেডে খোলে নাই, জাতীয় দলেও খোলে নাই। তো এই অ্যান্টনি কি এমন কোনো কিছু রিয়েল বেটিস এসে করছে যার জন্য যে অ্যান্টনি খুব দুর্দান্ত খেলোয়াড় হয়ে গেছে? ব্যাপারটা এরকম না, কিন্তু ব্যাপারটা সে ভালো খেলতো, শুরু থেকেই ভালো খেলতো। যখন সে ব্রাজিলে ছিল তাও ভালো খেলতো, আয়াক্সে ছিল ভালো খেলতো, ইউনাইটেডে এসে কি হয়েছে দেখছেন। তারপরে লোনে যখন রিয়েল বেটিসে আসলো, দুর্দান্ত। তো এই অ্যান্টনি আগের অ্যান্টনি থেকে পার্থক্যটা কোথায়? কোথায় ডিফারেন্সটা করলেন যে অ্যান্টনি এখন দুর্দান্ত খেলোয়াড় হয়ে গেলেন, এর আগে দুর্দান্ত খেলোয়াড় ছিলেন না? আমি এই প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যেই করছি যে আপনাদের কি মনে হয় অ্যান্টনি কোথায় গিয়ে পরিবর্তন হয়ে গেলেন বা কোথায় গিয়ে ভালো খেলা শুরু করলেন? আমি প্রথম থেকে যদি একটু বলি, অ্যান্টনি যখন আয়াক্সে ছিলেন মোটামুটি তার একটা ক্ষুরধার প্রতিভা আমরা দেখতে পাচ্ছিলাম, এবং শুধু এই কারণটার জন্য না, আয়াক্সে তার যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সের কারণেই কিন্তু ম্যানইউ তাকে প্রচুর টাকা খরচ করে, বাংলাদেশি টাকায় যে টাকাটা দাঁড়ায় 1,000 কোটি টাকা খরচ করে তাকে দলে ভিড়াইছিল। তো দলে ভিড়ানোর পরে ওই খেলোয়াড়কে যদি সারা জীবন শুধু বেঞ্চ করে রাখা হয়, তাহলে আপনি এত কোটি টাকা খরচ করে ওই লোককে কিনলেন কেন? এটা তো অ্যান্টনির দোষ না, দোষটা হচ্ছে ওই কোচের, ওই স্টাফের, ওই টিম ম্যানেজমেন্টের, যারা কিনা অ্যান্টনিকে ইউজ করতে পারে নাই। এখন প্রশ্নটা হলো যে ইউজ করতে পারে নাই নাকি ইউজ করে নাই? দেখেন, আমি মানে প্রিমিয়ার লিগ নিয়ে সিন্ডিকেট, দুর্নীতি এসব কথা বলতে চাই না, কারণ এগুলো কখনোই প্রফেশনাল লিগে এই ধরনের ব্যাপার স্যাপার হয় না। হ্যাঁ, ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা হয়তো কিছুটা থাকে, কিন্তু সেই ক্ষেত্রে অ্যান্টনি কেন পছন্দের হতে পারেননি এই প্রশ্নটা হয়তো সারা জীবন অজানাই থেকে যাবে। কিন্তু অ্যান্টনি যখনই মাঠে নামছেন তখনই কি ইম্প্যাক্ট ফেলতে পারছেন? ম্যানচেস্টার ইউনাইটেডের উনি মাত্র 12 গোল করছেন, মানে এটা দিয়ে কিন্তু অ্যান্টনির সেই প্রতিভার ঝলকটা বোঝা যায় না। এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে রিয়েল বেটিসে যখন উনি আসলেন, রিয়েল বেটিসে কি এমন মন্ত্র পাইলেন যে উনি পরিবর্তন হয়ে গেলেন? আমি যদি পার্সোনালি আমাকে বলেন তাহলে আমি বলবো ম্যানুয়েল পেলেগ্রিনি। এই কোচটাই তার জীবনটা বদলে দিয়েছে, যেমন করে জীবনটা বদলে দিয়েছে হ্যান্সি ফ্লিক কয়েকজন খেলোয়াড়ের। আমি অনেক বার্সেলোনার অধিকাংশ খেলোয়াড়ের কথাই বলবো যাদের জীবনটাই বদলে দিয়েছে হ্যান্সি ফ্লিক। তো ম্যানুয়েল পেলেগ্রিনি সম্ভবত রিয়েল বেটিসে অ্যান্টনির সেই যত্নটা নিতে পেরেছেন এবং অ্যান্টনির কোন জায়গায় সে কোন প্রতিভাটা আছে সেটা ধরতে পেরেছেন। তার মাঠের যে পারফরমেন্স, 4টা গোল করছেন, 4টা অ্যাসিস্ট করছেন এ পর্যন্ত রিয়েল বেটিসের হয়ে, কিন্তু মাঠের যে পারফরমেন্স এটা কি প্রমাণ করে যে অ্যান্টনি খুব দুর্দান্ত খেলোয়াড়? আমি শুধু এটুকু বলবো, আপনারা গোল বা অ্যাসিস্ট দিয়ে অ্যান্টনির খেলাটা বিবেচনা করেন না। একটা মাঠে শুধু গোল আর অ্যাসিস্ট দিয়ে খেলাটা বিবেচনা করা যায় না, করতে হয় না। অ্যান্টনি যখন রিয়েল বেটিসে মাঠে নামতেছেন, ট্রাস্ট মি, এটা সবচেয়ে মজার একটা ব্যাপার যে অ্যান্টনি খেলছে এরকম মাত্র একটা ম্যাচ রিয়েল বেটিস হারছে। এটা কি তাহলে বলবো রিয়েল বেটিসের জন্য সৌভাগ্য যে অ্যান্টনিকে দলে পাওয়া? রিয়েল বেটিস তো এমন দুর্দান্ত কোনো কিছু দল ছিলেন না বা ছিল না যে যারা খুব ভালো করতেছিল, কিন্তু অ্যান্টনি আসার পরে যখন তারা এই ফর্মে ফিরে আসে, তাহলে তো আমি ধরে নেব যে অ্যান্টনির সৌভাগ্যের জন্যই রিয়েল বেটিসের কপালটা খুলে গেছে। এখন প্রশ্নটা হলো যে অ্যান্টনি কোথায় যাবেন, এইটা মূল প্রশ্ন। আপনারা হয়তো এই প্রশ্নটার জন্য ওয়েট করতেছেন যে 1 বছরের লোনে আসছেন, এরপরেই তো আবার তাকে ইউনাইটেডে ফিরে যেতে হবে। কিন্তু ওখানে একটা যে রিলিজ আউট ক্লজ আছে, ওই ক্লজে লেখা আছে রিয়েল বেটিস চাইলে তাকে কিনতে পারবে, কিন্তু তাকে যে পরিমাণ অর্থ ক্লোজ ডিলের জন্য দিতে হবে সেটা হিউজ। এই জন্য কিন্তু মজা করে ইসকো বলছেন যে সম্ভবত এই সিজনে অ্যান্টনির জন্য আমাদের গণচাঁদা তুলতে হবে, রিয়েল বেটিসের সমর্থকদের কাছ থেকে গণচাঁদা তুলতে হবে যেন অ্যান্টনিকে তারা রেখে দিতে পারে। এই হলো অ্যান্টনির অবস্থা। এখন ওদিকে যদি ম্যানইউর কথা বলি, ম্যানইউ তো মোটামুটি এটাও আশা করা যাচ্ছে যে ম্যানইউ সম্ভবত রেলিগেশনে পড়ে যাবে। ম্যানইউ যদি রেলিগেশনে পড়ে যায় তাহলে ইএফএল কাপ খেলতে হবে। এখন ম্যানইউ যদি রেলিগেশনে পড়ে যায়, তারা যদি আবার দলের পুনর্গঠনের জন্য অ্যান্টনিকে ফেরত চায়, বেচতে না চায়, তাহলে তো তাকে রিয়েল বেটিস থেকে আবার সে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরত যেতে হবে।
আর ম্যানচেস্টার ইউনাইটেড ফেরত গেলে আবার অ্যান্টনি কি সেই আগের অ্যান্টনি হতে পারবেন, নাকি সেই রিয়েল বেটিসের অ্যান্টনি ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়ে আবার সে নিজেকে হারাই খুঁজবেন? প্রশ্নটা কিন্তু তোলাই থাকলো। এখন তার এই যাওয়া এবং আসার যেই গল্পটা তৈরি হয়েছে, এই জায়গাটায় আমি অন্তত যতটুকু ট্রান্সফার মার্কেট খেয়াল করি, আমার কাছে মনে হয় রিয়েল বেটিস অ্যাট এনি কস্ট তাকে রাখার ট্রাই করবে, যে কোনো মূল্যে তাকে রাখার ট্রাই করবে। যত পরিমাণ টাকা খরচ হোক, যে পরিমাণ খরচ হোক, তাকে রাখার ট্রাই করবে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড যদি রেলিগেটেড হয়ে যায় বা যদি তারা খুব খারাপ অবস্থায় পড়ে যায়, তারা হয়তো সর্বশেষ চেষ্টা করবে অ্যান্টনিকে ধরে রাখার। এই ক্ষেত্রে অবশ্যই একটা ক্লজ আছে যে যেই খেলোয়াড়কে মানে হচ্ছে লোনে দেওয়া হয়, যেই দল লোনে দেয়, তাদের ক্লজটা একটু বেশি মানে ঝুঁকিপূর্ণ কম থাকে, বরং রিয়েল বেটিসের জন্য একটু ঝুঁকিপূর্ণ বেশি। এই ক্ষেত্রে টাকার অঙ্কটা তো হিউজ হবেই, সেক্ষেত্রে অনেকগুলো ক্লজও আছে। এখন দেখার বিষয় হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেড রিয়েল বেটিসকে কি অফার করে, আর রিয়েল বেটিস ম্যানচেস্টার ইউনাইটেডের অফারটা কতটুকু নিতে পারে। বাট আই গেস রিয়েল বেটিসে হয়তো সম্ভবত ম্যানচেস্টার ইউনাইটেড থেকেই উনি থেকে যাবেন, কারণ রিয়েল বেটিস চাইবে না এই মুহূর্তে অ্যান্টনিকে কোনোভাবেই ছাড়তে। আর রিয়েল বেটিসে যদি অ্যান্টনি থেকে যান, আমি বলবো নেক্সট সিজনে আরও বেশি পরিণত হবেন, আরও দুর্দান্ত ক্ষুরধার হতে থাকবেন। অ্যান্টনিকে রিয়েল বেটিস কিনবে নাকি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দিবে, এই প্রশ্নটা এখন একটু অবান্তরে হয়ে যাচ্ছে। দিন যত যাবে হয়তো তবে তো বুঝতে পারবো। বাট আমার মনে হয় যে এটা একটা মজার ডিল হতে যাচ্ছে। এই ডিলটা দেখার অপেক্ষায় আমরা সবাই আছি। আপনারা কে কি ভাবছেন? রিয়েল বেটিসে থেকে যাবেন অ্যান্টনি, নাকি ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরত যাবেন? এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানাই দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।